আমরা বসি, একটু পরে আমরা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভা 2024 মাননীয় চেয়ারম্যানের অনুমতি ক্রমে আজকে আমরা এই সভার কার্যক্রম শুরু করছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে 5 বিভাগের থেকে বিভাগীয় অন্তর্গত যে জেলাগুলো আছে, জেলার সভাপতি সাধারণ সম্পাদক, জেলার অন্তর্গত উপজেলা সমূহের সভাপতি সাধারণ সম্পাদক, জেলার অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের আজকের এই সভা, এই সভায় সভাপতিত্ব করার জন্য বিনীত অনুরোধ করছি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, জননেতা জনাব গোলাম মোহাম্মদ কাদেরকে আজকের এই সভার সভাপতিত্ব করার জন্য বিনীত অনুরোধ জানাই। প্রিয় বন্ধুগণ, আমাদের বর্ধিত সভায় উপস্থিত আছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান জনাব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান জনাব এবিএম রুহুল আমিন হাওলাদার, আমাদের সংগ্রামী মহাসচিব জনাব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ এবং আপনারা যারা এসছেন, আপনাদের সবার প্রতি সবাইকে জাতীয় পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমাদের সবার শুরুতেই এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় উলামা পার্টির সম্মানিত সভাপতি ডক্টর এরফান বিন তুরাবালি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا مجيب السائلين يا إله العالمين. আজকে জাতীয় পার্টির বর্ধিত সভা উপলক্ষে আমরা জেলার নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি। মাওলা, হে আল্লাহ, এই সভাকে তুমি কামিয়াব করার ব্যবস্থা করে দাও। হে মাওলা কারীম, জাতীয় পার্টি যেমনি ভাবে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন,
আল্লাহ তুমি এই বাংলাদেশের স্বচ্ছ রাজনীতির স্বার্থে হলো জাতীয় পার্টিকে আবার ক্ষমতায়নের ব্যবস্থা করে দিন। আয় মাওলায়ে কারীম আল্লাহ, এই বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র, যিনি ইসলামী রাষ্ট্র ঘোষণা করে দিয়েছেন মাওলা, আয় আল্লাহ ওই আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের আলা মাকামের ব্যবস্থা করে দিন। আল্লাহ আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত এই বাংলাদেশের ইসলাম ধর্ম প্রতিষ্ঠাকারী যিনি, ওনার ভাই জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের সাহেবকে আল্লাহ বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়ে দিন, বাংলাদেশের ক্ষমতায় বসায় দেওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের দেশের জন্য একজন স্বচ্ছ রাজনীতিবিদ প্রয়োজন মাওলা। আল্লাহ উনি দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, তার কোনো দুর্নীতি নেই। মাওলায়ে কারীম, তাকে তুমি আল্লাহ আবার আমাদের এই স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে আমাদের দেশে আল্লাহ ক্ষমতায়নের ব্যবস্থা করে দিন। আল্লাহ ওনাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিন। জাতীয় পার্টির যত প্রয়াত নেতৃবৃন্দ ছিলেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দিন। যারা এখানে উপস্থিত আছেন এবং বর্তমানে নেতৃত্বে আছেন আল্লাহ তাদেরকে হায়াত তাইয়্যিবা নসিব করে দিন। وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. প্রিয় নেতৃবৃন্দ, আমাদের বাইরে প্রজেক্টর দেওয়া আছে, এখানে জায়গা না হলে আপনারা বাইরে গিয়ে বসেন, বাইরে জায়গা বসার ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেখানে থাকার জন্য অনুরোধ করছি। জেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিলেক্টেড থানা উপজেলার পর্যায় থেকে আমরা বক্তব্য নেব। মাননীয় মহাসচিব এবং চেয়ারম্যানের বক্তব্যের পরে আমাদের এই কার্যক্রম শুরু হবে। আমি এই পর্যায়ে আজকের এই বর্ধিত সভার সুপ্রস্তাব পাঠ করছি। সুপ্রস্তাব: জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে জানাচ্ছে যে গত বর্ধিত সভার পর থেকে আজকের দিন পর্যন্ত আমরা আমাদের মধ্য থেকে অসংখ্য নেতা কর্মীকে হারিয়েছি। তাদের হারানোর সুখ যেমন ভোলার নয়, তেমনিভাবে জাতীয় পার্টিতে সেই সকল নেতা কর্মীদের অবদান পূরণ হবার নয়। আমাদের মধ্য থেকে হারিয়ে যাওয়া নেতৃবৃন্দ আজীবন পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টির জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছেন। তাদের সকলের অবদান জাতীয় পার্টি কৃতজ্ঞতার সাথে চিরদিন স্মরণ রাখবে। একই সাথে জাতীয় পার্টি অনেক নেতাকর্মী এই সময়ের মধ্যে তাদের মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে হারিয়ে শোকাবিত হয়ে আছেন। তাদের প্রতি জাতীয় পার্টি সমবেদনা কামনা করছেন। জাতীয় পার্টির এই সবাই মরহুম নেতৃবৃন্দের নাম আমরা পড়ে শোনাচ্ছি। এই তালিকায় যারা আছেন তার বাইরেও থাকতে পারেন, যদি আমাদের কাছে খবর না আসার কারণে আমরা অন্তর্ভুক্ত করতে পারি নাই, আপনারা আমাদের কাছে নাম দিবেন, আমরা সেই নামটা সুপ্রস্তাবে অন্তর্ভুক্ত করে নিয়ে যাব যদি কেউ বাদ হয়ে থাকে। মোহাম্মদ শাহাবুদ্দিন, সভাপতি পটুয়াখালী পৌর জাতীয় পার্টি। মোহাম্মদ আতিউর রহমান, সভাপতি আলমডাঙ্গা পৌরসভা চুয়াডাঙ্গা। আনিসুর রহমান, সাধারণ সম্পাদক কলাবাগান জাতীয় পার্টি। আনিসুল ইসলাম, সাধারণ সম্পাদক জাতীয়। আমিনুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর। ইব্রাহিম আজাদ, সভাপতি শাহবাগ থানা জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাহিত্য বিষয়ক সম্পাদক। আলহাজ আব্দুল আজিজ, সিনিয়র সহসভাপতি জাতীয় শ্রমিক পার্টি। আবু তালেব পারামানিক, সভাপতি বাগমারা উপজেলা রাজশাহী। সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক খিলগাঁও থানা ঢাকা মহানগর দক্ষিণ। লিয়াকত আলী মেম্বার, সভাপতি বিটিকান্দি ইউনিয়ন তিতাস উপজেলা কুমিল্লা। আব্দুল হক নয়ন, আহ্বায়ক বগুড়া পৌর শাখা জাতীয় ছাত্র সমাজ। আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রাম পৌরসভা কুড়িগ্রাম। এম এ কাইয়ুম, সভাপতি সবুজবাগ থানা ঢাকা মহানগর দক্ষিণ। আব্দুল সত্তার মুরল, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি সাতক্ষীরা। আক্তার হোসেন মনির, সভাপতি মাধবপুর উপজেলা হবিগঞ্জ। ওয়াজিল হক, সভাপতি জাতীয় শ্রমিক পার্টি পার্বতীপুর উপজেলা দিনাজপুর। ওয়াদুদ, সাবেক সভাপতি শেরপুর জেলা। রাজু আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক।
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জামালপুর মাহমুদুর রহমান বকুল, উজিরপুর উপজেলার সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান মিয়া, সভাপতি নাগেশ্বর উপজেলা। অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একরামুল হক, চাঁপাইনবাবগঞ্জ। মোহাম্মদুল্লাহ, সাবেক এমপি এবং মাননীয় চেয়ারম্যান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একরামুল রসুল, মাননীয় চেয়ারম্যান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাসুদ চৌধুরী নান্টু, রংপুর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহাদাত কবির চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার, সাতক্ষীরা জেলার সাবেক সাধারণ সম্পাদক, আলহাজ মোহাম্মদ মহিবুল্লাহ, কক্সবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক, SK খাজা মাইনুদ্দিন, লালমনিরহাট কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। মীর আব্দুর রহিম, টাঙ্গাইল গোপালগঞ্জ উপজেলার সাবেক সভাপতি, আব্দুস সোবহান, মানিকগঞ্জ সিংগাইর উপজেলার সাবেক সভাপতি, মোহাম্মদ সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ছিলেন। মোহাম্মদ ফুল হোসেন, মহানগর উত্তর 19 নং ওয়ার্ডের সভাপতি ছিলেন। সাইফুর রহমান, মালয়েশিয়া শাখার সভাপতি ছিলেন। মোহাম্মদ আবুল হোসেন মিয়া, রাজবাড়ী কালখালী উপজেলার সভাপতি ছিলেন। মুজিবুর রহমান বাবু, ফেনী ছাগলনাইয়া উপজেলার সভাপতি ছিলেন। খায়রুল আলম চৌধুরী, ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার সভাপতি। আজাদ হোসেন কুড়িগ্রাম, রাজারহাট উপজেলার সাবেক আহ্বায়ক। সারোয়ার হোসেন খান, নরসিংদী জেলার সদস্য সচিব। মোহাম্মদ আব্দুস সাত্তার ধনু, জামালপুর ইসলামপুর উপজেলার আহ্বায়ক। ডাক্তার নাজমুল হাসান সুমন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি খুলনা। আব্দুর রহমান ফুল, গাইবান্ধার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আব্দুর রশিদ, মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টি। বদরুল ইসলাম সরকার, আহ্বায়ক হরিপুর উপজেলা ঠাকুরগাঁও। এসকান্দার মোল্লা, সভাপতি নিউ মার্কেট থানা ঢাকা মহানগর দক্ষিণ। জসিমউদ্দিন, সহসভাপতি জাতীয় যুব সংহতি। আব্দুল গফুর, সভাপতি জলডাঙ্গা পৌরসভা নীলফামারী। আবুল হোসেন, সভাপতি কালুখালী উপজেলা রাজবাড়ী। ফিরোজ মুজাহিদ হোসেন, পাংশা উপজেলা জাতীয় পার্টি রাজবাড়ী। ইলিয়াস হোসেন, কেন্দ্রীয় সদস্য এবং জাতীয় কৃষক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি। শেখ আল মাহমুদ, সাধারণ সম্পাদক জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি শিবপুর উপজেলা নরসিংদী। আব্দুল আজিজ দফাদার, সাবেক সহসভাপতি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি। এরশাদ আলী, সাধারণ সম্পাদক জাতীয় পার্টি চৌদ্দগ্রাম উপজেলা কুমিল্লা। সুলতান আহমেদ হাওলাদার, চেয়ারম্যান সাবেক সভাপতি জেলা জাতীয় পার্টি। বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, সাবেক সভাপতি পাবনা জেলা। জিল্লুর রহমান খাজা, সদস্য সচিব পলাশবাড়ী উপজেলা গাইবান্ধা। এই নামগুলো আমরা পেয়েছি। এর বাইরে যদি কোনো নাম থাকে আপনারা দিয়ে দিলে আমরা প্রস্তাবের মধ্যে নামগুলো অন্তর্ভুক্ত করে দেব। শওকতুল ইসলাম, সভাপতি কোন জায়গায়? জানপুর ইউনিয়ন, নওগাঁ। মরহুম আবুল কাশেম মঞ্জু, সভাপতি বোদা উপজেলা জাতীয় পার্টি পঞ্চগড়। এই পর্যন্ত আমাদের প্রস্তাবের নাম আমাদের আছে। বাকি নামগুলো আপনারা লেখা দিয়ে দেন, আমরা প্রস্তাবে অন্তর্ভুক্ত করে নিন। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে আমরা জেলা এবং উপজেলা নেতৃবৃন্দের বক্তব্য নেব। এই সভাটি পরিচালনা করবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ রাজু, প্রচার সম্পাদক মাসুম এবং আমাদের দপ্তর সম্পাদক মাহমুদ আলম, চেয়ারম্যান উপদেষ্টা খলিল রহমান খলিল। আপনাদের সবাইকে ধন্যবাদ। নিজ নিজ অবস্থানে থাকবো। আমরা যেহেতু সবাই নেতৃবৃন্দের মিটিং, এটা আমরা স্ব অবস্থান থেকে শৃঙ্খলাটা রক্ষা করব। যারা এই করিডোরটা দাঁড়িয়ে আছেন, দয়া করে করিডোরটা ছেড়ে দিয়ে আপনারা নিচে বসেন। নিচে একই জিনিস আছে ইনশাল্লাহ। আপনি দেবেন নাকি? প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, জননেতা জনাব গোলাম মোহাম্মদ কাদেরকে বক্তব্য রাখার জন্য আমরা বিনীত অনুরোধ করছি।
বক্তব্য অপেক্ষা করতে হবে। ফিনিশিং এবং সমাপনী শেষে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাপ্রিয় এশিয়াপ্রিয় আমার সহকর্মী ভাই ও বোনেরা, উপস্থিত অন্যান্য ভদ্রমহিলা আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিশেষ করে বর্ধিত সভায় যারা দেখি দলগত তারা বিপুল হারে তাদের সরব উপস্থিতি আমাদেরকে উজ্জীবিত করেছে। আমরা উৎসাহিত করে চলছি। আমরা জাতীয় পার্টির ভবিষ্যৎ দিয়ে আশাবাদী হচ্ছি অনেক বেশি। আপনারা আমার তো খেয়াল করেছেন, আমি বক্তব্যটা দিব 15-20 মিনিট হতে পারে, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আর যেহেতু ধারাবাহিকতার ব্যাপার আছে, হঠাৎ করে বাধা দেবেন না, কোনো কথা বলবেন না, কারণ কখন বড় কথা বললেন কথার খেয়ে দাঁড়িয়ে যাওয়া আসে। এখন দেশে একটা কঠিন সময় পার করছেন। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ হতাশা এবং আতঙ্কগ্রস্ত। এটাই হলো বাস্তবতা। বেশিরভাগ মানুষ বিভিন্নভাবে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। তাদের যা স্বাভাবিকভাবে তাদের যে অধিকার, তারা সেটা ভোগ করতে পারছেন না এবং এ বিষয়ে তারা কোনো বিচারও কার কাছে দিতে পারছেন না। মানুষের জান, মাল এবং ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। আপনি আজকে কোথাও যাচ্ছেন, কেউ আপনাকে পিটিয়ে মেরে ফেলবে না, গুলি করে মেরে ফেলবে না, তার কোনো নিশ্চয়তা কোথাও নেই। আপনার বাড়ি ঘর হঠাৎ করে কেউ এসে এবং ব্যবসা কেন্দ্র কেউ এসে সরাসরি আক্রমণ করবে না, লুটতরাজ করবে না, এরকম কোনো নিশ্চয়তা নেই। আপনাকে যে কোনো জায়গায় অপমানিত করার জন্য যে কোনো ধরনের জিনিস ঘটনা করতে পারে। আপনার পরিবার নিয়ে আপনি সুস্থভাবে বেঁচে থাকবেন, তার নিশ্চয়তা আছে বাংলাদেশের মানুষের মধ্যে নেই। এই প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি যে আমাদের উপরে মানুষের সেই ধরনের নির্যাতিত, নিপীড়িত মানুষ একটা ভরসা করতে চায়। এখন তাদের পক্ষে এই সিংহভাগ মানুষ, যারা অর্ধেকের বেশি মানুষ, যারা অধিকারহীন, যারা সম্পূর্ণভাবে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর মতো, তাদের ভাষায় তাদের তুলে ধরার জন্য তাদের সমস্যাগুলি, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের অধিকার আদায়ের যে সংগ্রাম, সেখানে যাওয়ার মতো কোনো লোক বাংলাদেশে, কোনো দল বাংলাদেশে এখনো দাঁড়িয়ে উঠতে পারছে না। অত্যাচার, নিপীড়ন তাদের উপর হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে থাকবো এবং দাঁড়িয়ে থাকার জন্য আপনাদেরকে সবাইকে একটা আজকে আহ্বান করেছি। আপনারা স্লোগান দেবেন না, আমার শেষ করে তারপরে কথা কথাটা হলো, আমাদেরকে বিভিন্নভাবে আমাদের নামে অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে ব্যাপকভাবে। কিছু মানুষ আমাদেরকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করছেন। আমাদের নামে সবার ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে জানাশোনা কথাকে তারা বিভিন্নভাবে তুলে ধরছেন, বারে বারে আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছেন। সেই শ্রেণীর একটি মানুষ, যাদের কথা হলো আমরা সুবিধাভোগী, সুবিধাবাদ। হয়তো তারা কিছু উদাহরণ দেন, তবে সর্বত সময় আমরা একটা কথা বলতে চাই, আমাদের জাতীয় পার্টির সিংহভাগ মানুষ
সবসময় জনগণের সঙ্গে ছিল, সবসময় জনগণের স্বার্থে তারা সংগ্রাম করেছে এবং সবসময় জনগণের সঙ্গে তারা থাকবে। এটা দেখানোর জন্য এবং আমাদের সমস্ত দুর্নাম ঘোচানোর জন্য যে আমরা সুবিধাবাদী বা সুবিধাভোগী এই ধরনের কোন রাজনৈতিক দল নয়, এই জন্য আমি মনে করি এখনই হলো সময়। আল্লাহ আমাদেরকে এই সুযোগ এনে দিয়েছেন, আপনারা দাঁড়িয়ে যাবেন নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে, কোন রকম ভয়ভীতি কোন রকম ভাবে শঙ্কিত হবেন না। আপনারা যদি জনগণের কথা বলেন, জনগণের সাথে সামনে এগিয়ে যান, জনগণ আপনাদেরকে সমর্থন দেবে, জনগণ আপনাদেরকে মুখে আগিয়ে রাখবে। সেই পরিস্থিতিতে এই কারণে আপনাদেরকে আমি আজকে এখানে নিয়ে এসেছি আপনাদের অবস্থা শোনার জন্য। সেখানে একটা কথা আমি এখানে পরিষ্কার ভাবে বলতে চাই যে আর কোন সুবিধাভোগী সুবিধাবাদী রাজনীতি জাতীয় পার্টি আমার নেতৃত্বে কখনো আর করবে না। কেউ যদি করতে চান তাদেরকে দলে স্থান দেওয়া হবে না। এটা যুদ্ধক্ষেত্রে মাঠে ময়দানে যারা তাদের সাহস দেখাতে পারবেন, যারা সৈনিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তারাই হবে জাতীয় পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব। সেইভাবে ষড়যন্ত্র তো থেমে নেই। আমাদের একটি দরখাস্ত দেওয়া হয়েছে কিছুদিন আগে ইলেকশন কমিশনে। সেখানে আমার ভাবি সহ আর কিছু মানুষ তারা আমাদের নেতৃত্ব চ্যালেঞ্জ করে তাদের নামে লাঙ্গল বরাদ্দ দেওয়ার জন্য একটি দরখাস্ত করেছেন ইলেকশন কমিশন। এবং ইলেকশন কমিশন সেই দরখাস্তটা নিয়ে একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ ব্যক্তি মিডিয়ার সামনে বলেছেন আমরা এটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করবো, এই ধরনের কথা। পরবর্তীকালে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে ভদ্রলোক বলেছেন উনি নবম সংসদের সময় লালমনিরহাটে নির্বাহী অফিসার ছিলেন, কর্মকর্তা ছিলেন, এবং উনি তৎকালীন সময় আমার প্রতিদ্বন্দ্বী যে বিএনপি ক্যান্ডিডেট তার পক্ষে ব্যাপকভাবে কাজ করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে একটি কমপ্লেইন দেওয়া হয়েছিল, অভিযোগ দেওয়া হয়েছিল। সেটার প্রেক্ষিতে ইলেকশন কমিশন একটি তদন্ত কমিটি গঠন করে তদন্তের মাধ্যমে এটাকে সত্যি প্রমাণিত হয়, সেখান থেকে তাকে মুক্ত করা হয়েছে। এখন এই ভদ্রলোক স্বাভাবিক কারণে এতদিন পরে উনি এসেছেন এবং জিএম খানের এবং জাতীয় পার্টি ওনার খুব একটা সঙ্গী বাস, ওনার সঙ্গে তাদের স্বাভাবিক সম্পর্ক হওয়ার কথা নয়। আমার কথা হলো আমরা কারো কাছে তদবির করতে যাব না। আমাদের ন্যায্য দাবি যে নিয়ে যেতে চান নিয়ে যান, যে ওখানে জয়েন করতে চান করে যান। আমাদের বাতিল করার জন্য একটা ষড়যন্ত্র, আমাদেরকে কোন মিটিং, আমরা থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত আমাদের কাউন্সিল করার ডেট ছিল। আমরা স্বাভাবিক কারণে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল না, স্বাভাবিকতা ছিল না, আমরা এটা করতে পারিনি। আমরা আরো এক বছর করানোর জন্য একটা দরখাস্ত দিয়েছি। ইলেকশন কমিশন সেই দরখাস্তটি গ্রহণ করেছে, কিন্তু ওনারা আমাদেরকে কোনো লিখিত পারমিশন দেননি। ভার্বালি একজন বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব করে। তার মানে হলো ইতিমধ্যে আমরা যখন হল ভাড়া করতে যাচ্ছি কেউ আমাদেরকে হল দিতে চাচ্ছেন, নানান ভাবে আমাদের এখানে ভাঙচুর হতে পারে, সমস্যা হতে পারে, আমাদেরকে যাতে আমরা কোন রকম কাউন্সিল না করতে পারি তার বন্দোবস্ত করা হচ্ছে ষড়যন্ত্রমূলক। এটাও একটা ষড়যন্ত্র যাতে আমাদেরকে এই পথ দেখিয়ে আমাদের লাঙ্গল আমাদের থেকে কিনে নেওয়া, আমাদের রাজনীতি থেকে দূরে রাখার একটা ষড়যন্ত্র। এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা কারো কাছে হাত পাততে যাব না। যারা যারা সুবিধাবাদী রাজনীতি করতে চান চলে যাবেন, আর যারা মাঠে থাকবে তাদের সাথে আমি থাকবো। এবং এখানকার সংগ্রামটা হলো হয় আমরা জয়লাভ করব, নয় আমরা সবাই মারা যাবো। আমাদের দল থাকবে, হয় থাকবে, নয় থাকবে না। এইটার প্রমাণ এখন আমাদেরকে দিতে হবে। সেই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান, মাঠে থাকতে হবে, যুদ্ধক্ষেত্র ছাড়া যাবে না। আমরা মাঠে থাকবো, যখন প্রোগ্রাম দিব
সেই প্রোগ্রাম আপনারা করবেন। 2 জন হোক, 10 জন হোক, 5 জন হোক, যাই হোক, দাঁড়াবেন, প্রতিবাদ করবেন, আপনাদের সঙ্গে লোক আসবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাদেরকে সমর্থন করবে। কেননা আমরা এখন একটা রাজনীতি করছি, জনগণের রাজনীতি। আমরা ত্যাগ তিতিক্ষা এইসবের জন্য আমরা প্রস্তুত আছি, আমরা সর্বোচ্চ ত্যাগ করতে পর্যন্ত প্রস্তুত আছি। কাজে সেখানে ভয়ের কিছু থাকার কোনো কথা নয়। সেটি হলো আমাদের সামনের দিকের পথ চলা। আপনারা মনে রাখবেন যে আমাদের এই আগামী দিনের পথ চলাতে এটা মাইকটা একটু আপনারা কখনোই মনে করবেন না যে আপনারা হেরে যাচ্ছেন। আমাদেরকে অনেক ধরনের ভাবে আমাদেরকে সুবিধাবাদী আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছিল। ব্যক্তিগতভাবে আমাকে বিভিন্নভাবে, আমাদের দলের লোকরাই বিভিন্নভাবে অন্যান্য দলের লোকরা, আমরা লোভী, আমরা দুর্নীতিবাজ, আমরা ক্ষমতার জন্য লড়াই করি, আমরা ক্ষমতা এবং সুবিধার জন্য আমরা রাজনীতি করি, এসব প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল। 2014 সালে আমি নির্বাচন করিনি, যখনও আমাকে এমপি করার জন্য আমার উইথড্রল লেটার পর্যন্ত অ্যাকসেপ্ট করা হয়নি, তখনও আমি এমপি হওয়ার জন্য যাইনি। 2018 সালে আমাকে মন্ত্রী করার জন্য অফার দেওয়া হয়েছিল, আমি সেটাও করিনি। কাজে আমরা মন্ত্রিত্বের জন্য আর এমপিত্বের জন্য রাজনীতি করি না। এটা প্রমাণ করার এখন সময়। আপনার দাঁড়াতে হবে। যদি জেলে নিতে চায়, একাই যদি আপনার 10 জন দাঁড়িয়ে থাকেন, 10 জন একসঙ্গে জেলে যাবেন। যদি আপনাদেরকে মারপিট করতে আসে, প্রতিহত করবেন। আর মাথা নিচু করার রাজনীতি হবে না। মাথা নিচু করার রাজনীতিতে আমরা টিকতে পারবো না। সেই কারণে আপনাদের বলছি, আজকে আপনারা এসছেন, উৎসাহিত হয়েছে আমি। থাকবেন, সাহস নিয়ে থাকবেন, আর যারা থাকবেন না চলে যাবেন, আমার কোনো আপত্তি নেই। 5 জন লোক যদি থাকে আমি তাকে নিয়ে থাকবো, 1 জন লোক যদি থাকে তাকে নিয়ে থাকবো, কেউ না থাকে তবু আমি থাকবো। আমি মাঠে থাকবো, জনগণের জন্য থাকবো। স্লোগান দিও না বাবা। বাহাদুরি শুধু ঘরের মধ্যে নয়, ঘরের মিটিং করা আমাদেরকে এই মিটিংটা করার পর্যন্ত কোনো জায়গা না দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এইখানে আমরা সেই জন্য করেছি। ভবিষ্যতে আমাদেরকে দাবি আদায় করে নিতে হবে, সেটা মনে রাখবেন। তদবির করে হবে না, কারণ হাত পায়ে ধরে আমরা আর কিছু নেব না। আমাদের যে মামলা দিয়েছে, ফাঁসি দিলে ফাঁসি দেবে, আমরা প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি। আমরা লোভ লালসার রাজনীতি করি না, আমরা পদ পদবীর রাজনীতি করি না, আমরা কোনো রকম রাজনীতি নিয়ে ব্যবসা করি না। এটা প্রমাণ করার সময় এসে গেছে। জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, রাস্তায় নেমে যান। যারা আমাদের নিন্দা করছে তারা আমাদের কোনো সময় বন্ধু ছিল না। অতীতেও আমাদের ধ্বংস করার চেষ্টা করেছে, ভবিষ্যতে ধ্বংস করার চেষ্টা করবে। এখন তাদের সাথে লড়াই করে আমরা বাঁচতে চাই। যারা লড়াই করতে পারবেন তারাই থাকবেন। 100 বার বলছি, ঘরের ভিতরে বীরত্ব দেখাবে না। আজকে আমি বক্তৃতা দিব, কালকে হয়তো দেখা যাবে আমার এই পার্টি অফিসে তারা হামলা করতে আসছে, তখন দেখা যাবে। লড়াই করতে হবে, শহীদ হওয়ার জন্য রেডি, প্রস্তুত থাকতে হবে। একজন আমাকে বলছে, আপনি দেখি চরমপন্থাদের মতো কথা বলছেন। চরমপন্থাদের রুখতে হলে চরমপন্থাই নিতে হয়। আমাদের সামনে শত্রুরা কিছুটা হলো চরমপন্থা বলে আমার মনে হচ্ছে যারা করছেন। আমার কালকে দেখলাম একটা টেলিভিশন চ্যানেলে, যারা সার্বিকভাবে জানে আমার প্রতিটি কাজকর্ম, যে আমরা গত আন্দোলনের সঙ্গে আমরা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আন্দোলনটা শুরু হয়েছে 2024 সালের 1 জুলাই অফিসিয়ালি। 3 তারিখে সংসদে দাঁড়িয়ে আমি পরিষ্কারভাবে এই আন্দোলনকারীদের, কোটা আন্দোলনকারীদের সমর্থন করেছিলাম। শুধু নয়, এটা কোটা আন্দোলন নয়, এটা একটা বৈষম্য বিরোধী আন্দোলন। এবং এটাও আমি বলেছিলাম, বাংলাদেশের মানুষের একটা বৈশিষ্ট্য, সেটা হলো বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে এবং ত্যাগ স্বীকার করে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তারা জয়লাভ করতে পারে। এটা বাংলাদেশের মানুষের বৈশিষ্ট্য। আমি বলেছিলাম এবং সরকারকে বলেছিলাম, এটা মেনে নেন, না হলে বিপদে পড়বেন। তার পরবর্তীতে 4 বা 5 তারিখে গাজীপুরে, তারপরে প্রতিটি জায়গায় বিভিন্ন সময় আমরা এই সরকারের বিরুদ্ধে এই আন্দোলনকারীদের পক্ষে ছিলাম
এবং তাই নয়, এটাকে যে বৈষম্য বিরোধী আন্দোলন, এবং এটা যে শুধু ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন নয়, এটা কোটা বিরোধী আন্দোলন নয়, এটা বৈষম্য বিরোধী আন্দোলন, এবং এটা শুধু ছাত্রদের আন্দোলন নয়, ছাত্র জনতার আন্দোলন। এই কথাটা আমি বলেছি, বারংবার বলেছি। যখন তাদেরকে ধরা হয়েছে, যখন তাদের বিরুদ্ধে নানান রকম অত্যাচারমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, নিবর্তনমূলক, যখন গুলি করা হয়েছে নির্বিচারে, প্রত্যেকটি কথার প্রতিবাদ আমি করেছি, প্রত্যেকটি নিউজ পেপার এবং টেলিভিশন এগুলো এসছে, এগুলো আমরা প্রতিটি প্রচার করেছি। কাজেই আমরা দাবি করছি আমরা নির্বাচনের এই আন্দোলনের পক্ষে ছিলাম, এই কথাটি ব্যঙ্গ করে বলা, যারা বলছেন তারাও জানেন, কারণ এইগুলো পরবর্তীকালে আমি কনসলিডেট করে সম্পূর্ণ এক করে সমস্ত ভিডিও কাটিং, সমস্ত নিউজ পেপার কাটিং সবগুলো কিন্তু আমি দিয়েছিলাম। আমরা 28 তারিখে একটা যৌথ সভা করে এমপি এবং আমাদের সমস্ত কেন্দ্রীয় কমিটিকে নিয়ে মিটিং করে আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার দিয়েছিলাম যে এই আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করছি। সেটা সমস্ত নিউজ পেপারে, টেলিভিশন সব জায়গায় এসছে। এবং তার আগে রংপুরে যখন আমাকে জিজ্ঞাসা করা হলো, আমি বললাম রংপুরের জনগণকে আমি বলেছিলাম আমাদের পার্টি, যেহেতু তারা পার্টির ফ্ল্যাগ নিয়ে নামতে দেবে না, শুধু ছাত্র সমাজের ফ্ল্যাগ নিয়ে যাবে, আর বাকি সবাই সমর্থন দেবে। আমার দুজন ছেলে সেখানে মারা গেছে, আমার দুটো কর্মী, এবং 4 জন অ্যারেস্টেড হয়েছিল, 30 জনের মতো হুলিয়া ছিল, আরও 100-150 জন সারা দেশময় তারা আমাদের লোকদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছিল। এগুলো ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টগুলো আমি সব জায়গায় দিয়েছি। তারপরে আমরা নাকি দাবি করছি, আমরা দাবি করার কি আছে? আমরা সবসময় জনগণের পক্ষে ছিলাম। যখন 28 তারিখে যখন প্রথম শহীদ হলো রংপুরে আমাদের আবু সাইদ, তার বাসায় কবর জিয়ারত করা, তার বাবা মার সঙ্গে দেখা করা, তাদের সান্ত্বনা দেওয়া, তাদেরকে কিছু সহযোগিতা করা, এগুলো আমি করেছি সর্বপ্রথম। এবং সেইখানে সর্বাত্মকভাবে আমি ঘোষণা দিয়েছিলাম যে সরকারের বিরুদ্ধে যা কিছুটা করছেন তার দায়িত্ব সরকার, এবং এর জন্য তাদেরকে একদিন পস্তাতে হবে। এবং এই যে যারা তখন সংগ্রাম করেছে সেই ছাত্রদেরকে আমি বলছিলাম বীর মুক্তি সেনা, বলি নাই? তারপরে বলে যে আমরা নাকি দাবি করছি, আমরা করেছিলাম, আমরা ডেফিনেটলি করেছিলাম, প্রতিটি নিউজ পেপার সব জায়গায় আসছে। তবে দুঃখের বিষয় হলো এটা যখন আমরা সরকার নতুন গঠন করা হয়েছিল, তখনও এই নতুন সরকারকে আমরা অভিনন্দন জানিয়েছিলাম এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম যে সর্বাত্মকভাবে আপনারা কাজ করেন। এবং এই কথাটি ভেরি ইন্টারেস্টিং, আমি কিন্তু সর্বপ্রথম আমার মনে হয় দাবি করে বলেছিলাম যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় আসলে সংস্কার করে না, তারা ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চায়, এবং পরবর্তীতে আমরা যেটা পাই সেটা হলো আবার সেই সেন্ট্রালাইজড একত্রীভূত স্বৈরাচারী সরকার। কাজেই যদি সম্ভব হয় এই অন্তর্বর্তীকালীন সরকারও কিছু যদি সংস্কার করে দেয়, আমার মনে হয় এটা ভালো হবে। আমি বলেছিলাম আমার অতীত অভিজ্ঞতা থেকে, যেখানে আমি 1-11 সরকার যেটা ছিল সেনা সমর্থিত অন্তর্বর্তীকাল, তারা কিন্তু এই রেজিস্ট্রেশন অফ পলিটিক্যাল পার্টি এই একটা তারা করেছিল, তারাও কিন্তু আরপিওতে কিছু নতুন জিনিস সংযোজন করেছিল, যেগুলো আমাদের জন্য পরবর্তীকালে কাজে দিয়েছে। আমি মনে করেছিলাম এরকম কিছু সংস্কার হয়তো তারা করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা হতাশ হলাম। এই হতাশাটা আমার অবজারভেশন না, আমার ছেলের বন্ধু একটা সব ইয়াং ম্যান, খ্রিস্টান, ও আমেরিকার অনেক আগে আমেরিকা চলে গেছিলো, সেখানে এখন আমেরিকার সে কাজ করে খায়, আমেরিকান সবাই তার দেশকে ভালোবাসে। সে এসে আমাকে বলল যে বাঙালিরা এই জিনিসটা বুঝলো না আঙ্কেল, যে unknown God may be more dangerous than the known devil. অপরিচিত বা যাকে আমরা চিনি না এরকম ধরনের দেবতাও আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকারক হতে পারে নোন ডেভিল, নোন দানব বা শয়তানের চেয়েও। সেটা আমাদের দেশের লোকরা বুঝতে পারে নাই। এখন আমরা যাকে দেবতা হিসেবে নিয়ে এসেছিলাম, অত্যন্ত নির্লোভ মানুষ, অত্যন্ত সম্মানিত মানুষ, সারা বিশ্ব যাকে সম্মান করে, তার অধীনে আমরা মনে করেছিলাম একটি সুন্দর সংস্কার হবে, একটি সুন্দর নির্বাচন হবে, তারপরে একটি সুন্দর দেশ নিয়ে আমরা সবাই সম্মিলিতভাবে এগিয়ে যাব।
মাইকটা ঠিক হচ্ছে না, মাইকটা আমার মাঝে ঠিক হচ্ছে না। এই মাইক ঠিক করে দাও। এই রাজের লোক কোথায়? রাজ সাউন্ড এই মাইকটা দিয়ে দেন। না আছে, এখন আসছে আবার হচ্ছে রে। এটা আমি বলছিলাম না না হচ্ছে না, এটা আরও হচ্ছে না মনে হয়। আগেটা ঠিক আছে, যা ফালতু। না না এটা হচ্ছে না, তোমরা সাউন্ডটাকে ঠিক করতে পারো না কেন? আগেরটা বন্ধ করে দাও। আমরা আশাহত হলাম, বাংলাদেশের বিশাল সংখ্যের মানুষ একই সঙ্গে আমাদের মতো আশাহত হলো যখন আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই একটি সরকারি থাকার জন্য একটি দল গঠন করছেন এবং অনেক সময় ব্যাপার আলাপ আলোচনা, যেহেতু তারা আমাদের সঙ্গে সংস্কার নিয়ে আলাপ আলোচনা করেননি, সংস্কার সম্পর্কে আমরা যেটা বুঝলাম সেটাও সেই দলকে সামনের দিকে কোনো সুযোগ সুবিধা দেওয়া সেই ধরনের সংস্কার বলে আমাদের কাছে অনেকে অভিযোগ করেছেন। আর একটি কথা হলো, উনি আসার পরবর্তীকালে তরুণ সমাজ যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে উনি বলেছেন অতি পরিকল্পিতভাবে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে একটি আন্দোলন সফল বা বিপ্লব সফল হয়েছে। নিখুঁত পরিকল্পনার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করে দিলেন। উনি তরুণ একজন, আমি ওনাকে ঠিক চিনি নাই, ওনার রাজনৈতিক পরিচয় আমি জানতাম না। পরবর্তীকালে ওনার সঙ্গে যাদেরকে উনি বললেন যে এরা সবাই এই আন্দোলনের আসল ফেস এবং এরাই আমাকে নিয়োগকর্তা এবং আমার অভিভাবক। হ্যাঁ না না, তারা হলো অভিভাবক এবং আমার নিয়োগকর্তা। করার পরে তাদেরকে সর্বময় কর্তৃত্ব দিয়ে দিলেন মোটামুটি। এখন ওনারা তরুণ মানুষ, ওনাদের রাজনীতি সম্পর্কে আমার কোনো পরিষ্কার ধারণা ছিল না। তবে তৎকালীন সময় অনেকেই দেখলাম যে তারা অনেকেই বিএনপি আওয়ামী লীগ থেকে এসছেন, বাট অনেকে অন্যখান থেকে কোথা থেকে আসতে পারেন, কিন্তু তারা যখন ঐক্যবদ্ধভাবে কাজ করছেন তাদের কথাবার্তায় আমার মনে হলো তারা কিছুটা হলো ইসলামী ভাবাপন্ন বা শিবির এই ধরনের একটা মানসিকতার মানুষ বলে আমার ধারণা হলো। যাই হোক, ওনারা এসে যে জিনিসটি করলেন এটাকে সহজ ভাষায় বলতে গেলে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো, আমরা ছোটোবেলায় অনেক সময় গল্প শুনতাম গ্রামে যে এই তোমাদের গ্রামে ভালো লোক কে? বলে আমরা ভালো লোক। বলে আর কে ভালো লোক? আর মামুরা ভালো লোক। আর কে ভালো লোক? আর কেউ ভালো লোক নাই। তো এখন ওনারা এসে ওই সিস্টেমে আমরা ভালো লোক, আমাদের মামুরা ভালো লোক, আর সকলেই হলো ফেসিবাদের দোসর এবং ফেসিবাদ। ওনারা এবং ওনাদের মামুরা ছাড়া আর সবাই ফেসিবাদের দোসর এবং ফেসিবাদ বলে ঘোষণা করলেন। এবং সেইভাবে এই ঘোষণাতে দিয়ে শেষ হলো না, এই ফেসিবাদের দোসরের মধ্যে এখন দেখলাম যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচিন্তা পড়ে গেল, পুলিশ, আমাদের সরকারি নির্বাহী মানে ডিসি, এসপি, ডিসি, ইউনো বা কমিশনার ইত্যাদি, তারপরে জাজরা পড়ে গেল অনেকে, সমস্ত ডিপার্টমেন্টের প্রায় সকলেই। এর মধ্যে শুধু আর্মিকে হাত দিতে গিয়া ওনারা সেখানে সফল হলেন না, আমাদের জীবনটা বাঁচছে ওইখানেই, নাহলে দেশটা শেষ হইতো। তো যাই হোক, এইভাবে ওনারা সারা দেশকে শুধু চাকরিজীবী না, শুধু রাজনীতিবিদ না, পেশাজীবী, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, প্লেয়ার, ফুটবলার, ক্রিকেটার, সকলকের মধ্যেই ওনারা ফেসিবাদের দোসর এবং ফেসিবাদ দেখলেন। এবং তার চেয়ে বড় কথা, ওনাদের বিপ্লবের ফলে ওনারা যেটা ধারণা করছেন এবং বললেন সেটা হলো যে এদেরকে নিশ্চিহ্ন করতে হবে। নিশ্চিহ্ন করার জন্য ফাঁসি, বিভিন্ন ধরনের মামলা দেওয়া হলো বিভিন্ন ধরনের, এবং সেই মামলার জন্য ফাঁসির রায় দেওয়া হবে, কিছু লোককে শেষ করে দেওয়া হবে, কিছু লোক জেলখানায় থাকবে, বাকি লোক কী হবে? বাকি লোকের ব্যাপারে আমার ধারণা হলো যে তাদেরকে মানে আপনারা ঘরে বসে থাকলেই আমরা ভোট পেয়েছি মনে করব, আপনারা ঘরেই থাকবেন,
এই ধরনের একটা নির্বাচনের বন্দোবস্ত করা হচ্ছে বলে আমার কাছে মনে হলো। এখন এটাতে সমস্যা হলো যে এই ধরনের নির্বাচন দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। বর্তমান সরকারের যে একটা সমস্যা, এটাকে আমরা বৈধ বলতে পারছি না, এটাকে অবৈধও বলতে পারছি না। এটা মাঝামাঝি একটি বিশেষ ধরনের সরকার। এর ফলে এর সঙ্গে কেউ লং টার্ম কোনো এগ্রিমেন্ট করতে চান না, কোনো ইনভেস্টমেন্ট করতে চান না। একটা হলো বৈধতার ব্যাপার, আরেকটা হলো আইন শৃঙ্খলার ব্যাপার। এখন আপনি যদি নতুনভাবে একটি সরকার গঠন করতে চান ইলেকশন দিয়ে, তাহলে সেটাকে দেশে বিদেশে গ্রহণযোগ্য হতে হবে এবং তাদের মাধ্যমে দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হলেই দেশে একটা স্বাভাবিকত্ব আসবে। স্বাভাবিকত্ব আসলেই লং টার্ম মানুষে ইনভেস্ট করবে এবং লং টার্ম আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ইনভেস্টমেন্ট করবে, যেটা আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি এই মুহূর্তে। এখন আমি এখানে আরেকটা কথা বলতে চাই। আমার জানা মতে বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। বেশিরভাগ অনেক মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, প্রচুর মানুষ প্রতিদিন বেকার হচ্ছেন। তার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্রে, নতুন নতুন যুবকরা কর্মক্ষেত্রে আসছেন, বেকারের সংখ্যা প্রতিদিন বাড়ছে। জিনিসপত্রের দাম বাড়ছে এবং যারাও চাকরি করছেন তারা সামনের দিকে বউ ছেলেপেলে নিয়ে থাকতে পারবেন কিনা, তাদের সেই নিরাপত্তা, ভবিষ্যতের নিরাপত্তা আছে কিনা, সেটা নিয়ে তারা শঙ্কিত। মানুষ মনে করছে এখন আমরা একটি অস্থিতিশীল, তার জন্য অজানা ভবিষ্যতের দিকে যাচ্ছি, একটি অস্বস্তিকর পরিস্থিতি এবং একটি অশুভ ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। অশুভ ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে, কেননা মানুষের হাতে টাকা পয়সা নাই, বেকারত্ব বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। জিনিসপত্রের দাম সামনের দিকে আরও বাড়বে। এখন সয়াবিনের তেলের দাম কিছুদিন ইন্টারন্যাশনাল মার্কেটে কমছে, আমরা বাড়াচ্ছি, কেন সরকারের হাতে টাকা নাই। যে রেভিনিউ কালেকশন হওয়ার কথা তারা কালেকশন করতে পারছেন না। সরকার চালানোর জন্য যে টাকা প্রয়োজন সেটা তাদের কাছে নাই। দেশের মানুষের হাতে টাকা নাই, বেকার সমস্যা বাড়ছে, আর সরকারের ইম্পোর্ট করার জন্য যে বিদেশি অর্থ দরকার সেটাও কিন্তু কমে যাচ্ছে। এই মুহূর্তে রেমিটেন্স কিছু ভালো এসছে, কিছু এক্সপোর্ট ব্যাকলগ এক্সপোর্ট হয়ে গেছে, কিছু টাকা এসছে, এই জন্য সরকারের হাতে টাকা আছে, টাকা শোধ করতে পারছেন। এটা কিন্তু যে কোনো সময় শেষ হয়ে যাবে, রিজার্ভে ঘাটতি পড়বে। তার টান কিন্তু সোনার দাম বাড়ছে, ডলারের দাম বাড়ার দিকে আছে। আজকে কার্ড মার্কেটে 125 টাকার কাছাকাছি, এটা যে কোনো সময় 150 হয়ে যেতে পারে, আমাকে একজন ইকোনমিস্ট বলছে। ভেরি রিস্কি সিচুয়েশন। সোনার দাম যেভাবে বাড়ছে তার মানে টাকার মূল্যমান কমে যাচ্ছে, তাহলে দেশে একটা বড় ধরনের একটা ইনফ্লেশন হবে। সরকার বেতন দিয়ে লোককে রাখবেন, সেই লোক খেয়ে না খেয়ে থাকবে, তারা টিকতে পারবে না। আর কোনো রকম ইনভেস্টমেন্ট আসছে না। অত বড় বড় কথা বলছেন, ইনভেস্টমেন্টের কথা বলছেন, কোনো ইনভেস্টমেন্ট আসছে না। মানুষের প্রতিশ্রুতি দিচ্ছে, অপেক্ষা করছে বৈধ সরকার আসুক, স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আসুক। আর তার চেয়ে বড় কথা, IMF কালকে ফিরে চলে গেছে, তারা আর অর্থায়ন ঋণ দেবে কিনা ঠিক নাই। কাজে বাংলাদেশের হাতে এখন লোকাল কারেন্সি সরকারের হাতে কম এবং বিদেশি কারেন্সি কম। বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় প্রচুর জিনিস, সেই ইম্পোর্ট বিল দেওয়ার মতো টাকা থাকবে না। দেশ একটা অস্বস্তিকর এবং পরিস্থিতির মধ্যে পাশ করছে, সামনের দিকে একটা ফেইল্ড স্টেট হওয়ার মতো অবস্থা দাঁড়াতে পারে। উত্তরণের পথ একটাই, সেটা হলো একটা স্বাভাবিক সরকার আসতে হবে, তার জন্য নির্বাচন দরকার এবং সেই নির্বাচনটা সব দল মিলে করতে হবে, না হলে দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। এবং আর একটা কথা হলো, এই ধরনের নির্বাচনের পরে শেখ হাসিনা যে টিকতে পারে নেই, যে সরকারই আসুক টিকতে পারবে না, গণ্ডগোল লাগবে এবং দেশের ইকোনমিক সিচুয়েশন যেহেতু খারাপ, এটা বড় ধরনের একটা থাবা দিবে এবং সরকার ডিসলজড হয়ে যাবে। তখন দেশে একটা মারামারি কাটাকাটি এবং ফেইল্ড স্টেট, ব্যর্থ রাষ্ট্রের দিকে দেশ চলে যেতে পারে। যে একটা নির্বাচন, সঠিক নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন অত্যন্ত জরুরি এখন দেশের জন্য। তো প্রশ্ন হলো, এই সরকার কি সেই নির্বাচন দিতে পারবেন? তাদের কি সক্ষমতা আছে? তাদের কি সেই ইচ্ছা আছে? সক্ষমতার কথাই বলছি এই জন্য যে নির্বাচনের যে পুলিশ এবং নির্বাচনের যে যারা ম্যাজিস্ট্রেট থাকে বা ডিসি বা ইউএনও থাকে ইত্যাদি, যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট, তারা
সার্বিকভাবে তাদেরকে যেভাবে হ্যাস্তন্যস্ত করা হয়েছে, তারা ডিমোরালাইজড, এবং তাদেরকে সরিয়ে যে লোকদের আনা হয়েছে এরা হয় বিএনপি থেকে এসছেন, না হলে জামাত থেকে এসছে। কাজে তারা পলিটিসাইজড, এটা পলিটিসাইজড, এবং সেই পলিটিসাইজড হলো তারা বিএনপি থেকে এসে তারা বিএনপির কথা চলছেন, যারা জামাত থেকে এসছেন তারা জামাতের কথা চলছেন। বাকিরা কী করবেন বুঝতে পারছেন না, আজকে আছি কালকে থাকবো কিনা, কালকে আবার গণহত্যার মামলায় আমাকে ফাঁসি দেবে কিনা, এই চিন্তায় কেউ কাজ করতে পারছে না। এই অবস্থায় আপনি কিভাবে নির্বাচন সঠিক করবেন? তারপরে একটা নিজস্ব দল দাঁড়া করিয়ে সেই দলকে সব রকম পৃষ্ঠপোষকতা দিয়ে, এবং এটাও অভিযোগ আছে যে নানান ধরনের এই হসপিটাল ভেঙে দেওয়া হবে আমার কথা না শুনলে, এই মিডিয়া হাউস ভেঙে দেওয়া হবে, ব্যবসায়ীদের কোন সময় বিজনেস করতে পারবেন কি পারবেন না, আপনারা তো দোষর ছিলেন, এসব কথা বলে বড় ধরনের অনেক ধরনের চাঁদাবাজির অভিযোগ আসছে, দুর্নীতির অভিযোগ আসছে, ট্রান্সফার প্রমোশন এগুলো নিয়ে দুর্নীতির অভিযোগ আসছে। কাজে সব মিলিয়ে এই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। সামনের দিকে নির্বাচন অপরিহার্য, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অর্থে হলো ইনক্লুসিভ নির্বাচন, এবং সেই নির্বাচন করার জন্য যোগ্য ব্যক্তিকে আমি জানি না, কিন্তু অন্ততপক্ষে যাদের নিজস্ব দল আছে, নিজস্ব দল নির্বাচন করার জন্য প্রস্তুত দিচ্ছে, তারা তো নিশ্চিতভাবে, এবং এতদিন পর্যন্ত আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স আমাদের উপরে যে পুলিশ বিভিন্ন জায়গায় কাজ করতে দিচ্ছে না, আমাদেরকে মিটিং করতে দিচ্ছে না, হল দিচ্ছে না, এগুলো থেকে তো বোঝা যায় যে তারা একটি সেকশনকে বাদ দিয়ে নির্বাচন করতে চাচ্ছেন। যে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো এগুলো থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। আমরা কি পারবো? আল্লাহ সাহায্য করবে, আল্লাহ সাহায্য করে। আল্লাহ সবসময় যেখানে উপযুক্ত কারণে যদি আপনি আল্লাহর সাহায্য চান এবং সত্যিকার অর্থে যদি আল্লাহ মনে করে যেটা জনস্বার্থে আপনি করছেন, জনগণের জন্য করছেন, আপনাকে নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবে। এবং সেই সাহস বুকে নিয়ে সামনে যেতে হবে। যারা সুবিধাবাদী রাজনীতি করতে চান, দরকার নেই, ওটা হবে না। আর বেচা কেনার রাজনীতি, ওই সুবিধার রাজনীতি হবে না। দল থাকবে, ঠিক মতো থাকবে, না থাকবে দল ধ্বংস হয়ে যাবে। আমরা বাঁচলে বাঁচবো, বীরের মতো বাঁচবো, না বাঁচলে চলবে, মারা যাবো। এই বয়সে এসে আমরা আর মানুষের লাঞ্ছনা নিতে চাই না, মিথ্যা হোক আর সত্য হোক, যাই হোক, মানুষে আমাদেরকে সম্মান করবে, মানুষের সম্মান নিয়ে মরতে চাই, সেই রাজনীতি আমরা করতে চাই। সেই জন্যই আপনাদেরকে ডেকে এনেছি, এতগুলো কথা বললাম। আমার কথা হলো, আমি আমার পথে অটল থাকব। আমাদের বিরুদ্ধে আমি একটা সামান্যতম আমার নাতির বিষয়ে যদি কোনো একটা ফেসবুক দিই, সেখানেও আমাকে অকথ্য গালাগালি। এই সমস্ত লোক কোনো সময় আমাদের বন্ধু ছিল না, কোনো সময় আমাদের বন্ধু হবে না। আমরা তাদের মুখের দিকে তাকিয়ে করব না। তারা আমাদের শত্রু থাকুক, আমরা শত্রুকে মোকাবেলা করব জনগণকে সাথে নিয়ে। সেই জনগণ আমাদের সঙ্গে আসবে, সেই আশা ভরসা করছে। আপনারা আশা ভরসা করেন না? মাঠে যে থাকবে সেই নেতা হবে। যুদ্ধের ক্ষেত্রে যে ময়দানে যে সাহস দেখাবে সেই হলো বীর। বীর টাইটেল দিয়ে বীর হবে না, পদ পদবি দিয়ে বড় নেতা হওয়া যায় না। জনগণ গ্রহণ করলেই বড় নেতা, সেই নেতাই আমরা হতে চাই। আর না হলে আমরা ধ্বংস হবো দরকার হলে। ঠিক আছে? আজকের দিনে এইটুকু শপথ আপনারা নেবেন যে আমরা সামনের দিকে বাধা আসলে বাধা মানব না, প্রতিহত করব। দরকার হলে জেলে যাব, দরকার হলে ফাঁসিতে যাব, একসাথে যাব, একক যাব না। আমার সঙ্গে যদি লোক না থাকে তাহলে একাই যাব, কিন্তু যাব। না, শপথ করে কোনো লাভ নাই। ওগুলো বোধ দেখছি আমরা, ওগুলো কোনো লাভ নাই। মাঠে প্রোগ্রাম দিব, প্রোগ্রাম তোমরা করবা, বাধা দিলে বাধা ফেস করবা এবং জনগণকে সাথে রাখবার চেষ্টা করবা। আমি বিশ্বাস করি যে একটা পিপিলিকাও যদি একটা হাতির সামনে দাঁড়ায়, বুক ফুলে দাঁড়ায়, মানুষ এটাই হাততালি দেয়। আমরা পিপিলিকা নই। আর একটা কথা এখানে বলতে চাই, অনেকের সময় অনেকে আমাদের সমালোচনা করেন, রাজনীতি নিয়ে অনেক বড় বড় কথা বলেন, বক্তৃতা বিবৃতি ইউটিউব অনেক জায়গায় শুনি আমি। আমার ব্যক্তিগত ধারণা হলো, রাজনীতি শিখতে হলে আপনাকে প্রথমে রাজনীতি মাঠে পানিতে নামতে হবে। অর্থাৎ হলো আপনাকে নির্বাচন করতে হবে। নির্বাচন করে জয়লাভ নির্বাচন করলে আপনি একটা স্টেজে রাজনীতিবিদ হলেন,
জয়লাভ করলে আর একটু প্রমোশন পেলেন, আর যদি কোনো সরকারি দায়িত্ব নিতে পারেন নির্বাচিত হয়ে, তাহলে আর একটা ধাপ হলে আপনি হলেন। যতক্ষণ পর্যন্ত আপনি একটা নির্বাচনও করেন নাই, তখন আপনি প্রাইমারি স্কুলের ছাত্র। আর যখন আপনি নির্বাচন করবেন, তখন আপনি সেকেন্ডারি পাস করছেন ফেল করলেও, মানে আপনি যদি নির্বাচনে ফেল করেন। আর যদি নির্বাচনে তার পরবর্তীকালে পাশ করে এমপি হন, তাহলে আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন। যদি মন্ত্রী বা কিছু হন, ওই ধরনের কিছু সরকারি বা কোনো দায়িত্ব দেশ পরিচালনার দায়িত্ব নেন, তাহলে আপনি গ্র্যাজুয়েট হলেন। কাজেই আমাদের সাঁতার দেখে সাঁতার শেখা যায় না। অনেকে সাঁতার দেখে অনেক সাঁতারু হয়ে অনেক অ্যাডভাইস আমাদেরকে করে, দেশবাসীকে করে, জনগণ আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে করে, আমাদেরকে একটু শেষ করে ফেলায়। কোথায় আছি আমরা? নাই। আমরা আছি, থাকবো। আমরা রাজনীতিবিদ, আমরা ওই গ্র্যাজুয়েট হয়ে রাজনীতি, এখন গ্র্যাজুয়েশন পর্যায়ে আছি আমরা। কাজে আপনি আমাকে ঠেলা দিলেই আমি পড়ে যাব না। এটাও মনে রাখবেন, জাতীয় পার্টি সেরকমই একটি দল। 38 বছর হয়ে গেছে আছি, মাঠে ময়দানে এখনো লোক আছে। এত অত্যাচারের মধ্যে ডাকার সঙ্গে সঙ্গে লোক সাড়া দিয়েছে, দেয় নাই? সবাই হয়তো সমান সাহসী নয়, তবে সাহসী লোকও আছে ইনশাল্লাহ। এটা আমরা প্রমাণ করে ছাড়বো। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আপনাদের 3টা জিনিস এখানে আমরা দিয়েছি এজেন্ডায়। প্রথম কথা হলো বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত দেবেন, কী করা উচিত, কীভাবে করা উচিত। আমি একটা গাইডলাইন আপনাদেরকে দিলাম। সেকেন্ড হলো আপনার সাংগঠনিক কী অবস্থা সেটা বলবেন। এবং থার্ড কথা হলো আমাদের সামনে একটা আমরা কাউন্সিল করব, সেটা কবে করা যায়, কিভাবে করা যায়, কিভাবে করলে ভালো হয়। আপনাদের এই 3টি মতামত আপনারা দেবেন, যাদেরকে যে সুযোগ দেওয়া হবে তারা কথা বলবেন। কালকে আমরা আর বাকি কিছু লোকের সঙ্গে কথা বলবো। ধন্যবাদ আপনার সবাইকে। আসসালামু আলাইকুম। না প্রশ্ন আসছে না। আসলে প্রশ্ন না, প্রশ্ন বলো। হ্যাঁ, আরে নাও না, কি আছে? যাও। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান, আপনার এই অত্যন্ত সুচিন্তিত এই 1 মিনিট প্রশ্ন করছি। করো, প্রশ্ন করো। আপনারা একটু চুপ করেন। সাংবাদিক ভাইয়েরা আমাদের মাইক কই, মাইক কই। করবেন, আপনারা একটু চুপ করেন। দেশের এই অবস্থায় আপনারা বর্ধিত সভা ডেকেছেন, অনেক জায়গায় আপনারা প্রোগ্রাম করতে পারেন নাই, নির্যাতনের শিকার হয়েছেন, এই প্রোগ্রাম করছেন। আপনার কাছে আমাদের 3টা প্রশ্ন। প্রথম, এক, নির্বাচন নিয়ে আগামী নির্বাচনটা আপনারা কবে নাগাদ চাচ্ছেন? কিছু কিছু দল বলছে সংস্কারের আগে নির্বাচন নয়, বিএনপি বলছে ডিসেম্বরের পরে যাওয়া যাবে না। আপনারা কোন দিকে চাচ্ছেন? আমি তো আমার বক্তব্য সময় বলেছি, নির্বাচন এবং একটি অবাধ সুষ্ঠু, যেটাকে বলা হয় ইনক্লুসিভ নির্বাচন, এটা হলো আমাদের সমস্যার সমাধানের প্রথম স্টেপ। যত তাড়াতাড়ি সম্ভব এটা করা উচিত। কিন্তু তার আগে নির্বাচনটা যেন অবাধ সুষ্ঠু হতে পারে, তার জন্য যে কাঠামো দরকার, যে আমাদের পুলিশ বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যারা নির্বাচনের সঙ্গে জড়িত, তারা যে নিউট্রালি এবং সঠিকভাবে করতে পারবে তার নিশ্চয়তা দরকার। এবং সরকার যে নিউট্রালি কাজ করবে তার নিশ্চয়তা দরকার। আমরা নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব। ডিসেম্বর বলা হয়েছে, ডিসেম্বরে হলেও আমাদের কোনো আপত্তি নেই, আগে হলেও আপত্তি নেই। কিন্তু আমাদের দরকার তার আগে এই কতগুলি বিষয়ে আমাদের মীমাংসাও দরকার, যে নির্বাচনের সময় পুলিশ সঠিকভাবে কাজ করতে পারবে কিনা, নির্বাচনের আগে আমরা প্রচারণা সঠিকভাবে করতে পারবো কিনা, নির্বাচনের সময় ডিসিএসপিরা কি আমাদের সমানভাবে দেখবেন কিনা, লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা, আর বর্তমান সরকার তার দলকে নিয়ে নির্বাচনের সময় কি অবস্থান নেবেন, তারা কি পদক্ষেপ নেবেন, এগুলো ব্যাপারে খোলাসা বৃত্তান্ত আমাদের দরকার। না হলে আমরা সেই নির্বাচন তো করে লাভ নাই। একতরফা নির্বাচন করে দেশেরও লাভ হবে না, জনগণের কোনো লাভ হবে না। আবার একটা গন্ডগোল হবে, আবার দেশ একটা হতাশার মধ্যে পড়ে যাবে। তার আগে এগুলো সমাধান আমরা চাই। সব দলের অংশগ্রহণ বলতে আপনি কোন দল, যেখানে আওয়ামী লীগকে তারা নির্বাচন অনেক নিতে চাচ্ছে না এবং তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে যেতে পারবে না, সেটা এটা একটা আমার কাছে মনে হয় এটা একটা অযৌক্তিক প্রশ্ন। বিচার তাদের করার জন্য কেউ বাধা দিচ্ছে না। বিচার এখন থেকে করতে বলে 100 বছর পর্যন্ত যে কোনো সময় ক্রিমিনাল কেসের বিচার করা যায়, তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন সব যত সময় হতে হবে, এগুলো নির্বাচন পিছানো এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। এই ক্ষমতাকে দীর্ঘায়িত করে তারা একটা ফেইল্ড স্টেট করতে চাচ্ছেন, যেটা তারা বুঝতে পারছেন না। তাদের আমাদের অভিজ্ঞতার অভাবের জন্য দেশ চালাতে পারবেন না। 6 মাস পরে এই দেশ যদি আমরা ছেড়েও দিই, তাদের হাতে চালাতে পারবেন না। এই দেশের অবস্থা সেটা নাই। আচ্ছা, আপনি
বলছেন এই সরকার বৈধ না অবৈধ না, হয় সত্য নয় মিথ্যা, মাঝামাঝি কি মাঝামাঝি হয়ে গেছে। এখন সবাই আমরা সেভাবে মেনে নিয়েছি। বৈধ সরকার তো নির্বাচিত সরকারই বৈধ হয়। এখন নির্বাচিত হয় নাই, কিন্তু আবার হাইকোর্টে একটা ডক্টরিন অফ নেসেসিটিতে তাকে এই সময় ওনারা কাজ করার জন্য পারমিশন দিয়েছে, আমরা এগ্রি করেছি, সেই জন্যই বৈধ। আর স্বাভাবিকভাবে ওনারা যেটাই করবেন এটা পরবর্তীকালে পার্লামেন্টে, নির্বাচিত পার্লামেন্টে পাশ করাতে হবে। আমি মনে করি সংস্কার এখন কোনো প্রয়োজন নেই, সংস্কারের কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি না। সামনের দিকে নির্বাচিত সরকার ছাড়া যে সংস্কার ওনারা করতে চাচ্ছেন 50% মানুষকে বাদ দিয়ে, তার সেই সংস্কার কোনোদিনই কার্যকর হবে না। কাজে এই সংস্কার যদি এখন আমি মনে করি এটা একটা বাহানা নির্বাচন পিছানোর। নির্বাচন পিছালে তারা যে কত বড় একটা গাত্তার মধ্যে পড়বে এটা উনি এখন বুঝতে পারছেন না। সামনের দিকে মহা ধরনের সংকট আসবে, সে পয়সা থাকবে না, বিদেশ থেকে টাকা জিনিসপত্র আসবে না, টাকা আসবে। আমরা চাল পর্যন্ত এখন আপনাদেরকে ইম্পোর্ট করতে হয়, আর তাহলে চালের পরে যে আপনি গ্যাস দিয়ে রান্না করবেন, তেল দিবেন, নুন দিবেন, চাল সব কিছু আমাদেরকে মানুষ বাইরে থেকে কিনতে হয়, সেই টাকা থাকবে না। ওনারা কিসের উপরে এইসব বলছেন আমি জানি না, অভিজ্ঞতার অভাবের জন্য বলছেন আমি মনে করি। আপনারা বলছেন যে আপনাদেরকে সুবিধাভোগী ফ্যাসিস্টের দূষণ ছিলেন এরকম ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে, বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে, কিন্তু আপনারা কি গত সরকারের সময় সব নির্বাচনে অংশগ্রহণ করেননি, তাদেরকে সহযোগিতা করেননি? সেখানে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না, এটা ঠিক কথা নয়। 2014 সালের আমরা অনেকেই করিনি, আমাদের মধ্যে প্রায় 70% করিনি। যাই হোক, সেটা বড় কথা নয়। বিএনপি তখন স্থানীয় সরকার নির্বাচনগুলো করেছে। 2018 সালের নির্বাচনে সব দলই অংশগ্রহণ করেছে। 2024 সালে আমরা নির্বাচনে যে কোনো কারণে, স্পেশাল কারণে আমাদেরকে যেতে হয়েছে, বাট ওটা কোনো বেআইনি কাজ নয়, এটাতে দোষর হয় না। এটা আমার দল যদি সিদ্ধান্ত নেয় আমি নির্বাচন করব, নির্বাচন করতেই পারি, এটা আমার পার্টির করার ব্যাপার। আমি তো কোনো আইন ভঙ্গ করিনি, আমি কারো লোকের কোনো ক্ষতি করিনি, এবং আমরা নির্বাচনের আগেও নির্বাচনের পরে সমানভাবে বর্তমান সরকারের আমরা সমালোচনা করছি। এগুলো এখন পর্যন্ত রেকর্ড আছে। আমার চেয়ে কত কঠোর সমালোচনা, এবং নির্বাচন ঠিক মতো হয়নি এর ব্যাপারে বিশদ বর্ণনা, শুধু বক্তৃতা নয়, লেখায়। এই যে গ্যাস সেক্টরের দুর্নীতি, এই যে বিদ্যুৎ সেক্টরের দুর্নীতি, সবগুলো সবচেয়ে কঠিনভাবে, এবং বিভিন্ন জায়গায় যে ডেভেলপমেন্ট ওয়ার্কের দুর্নীতি, এই যে পদ্মা সেতুর দুর্নীতি, এগুলো যেভাবে আমরা তুলে ধরেছি, এটার চেয়ে আমি মনে করি আর চেয়ে বড় কাজ আমাদের দায়িত্ব জনগণের প্রতি এর চেয়ে বেশি কেউ পালন করে নাই। ধন্যবাদ। এটা নিয়ে যাও। চলে যাও। ধন্যবাদ। সাংবাদিক ভাইদেরকে আমরা বলবো যে আপনারা অনেক ধৈর্য সহকারে আমাদের মাননীয় চেয়ারম্যানের বক্তব্য ধারণ করেছেন। একটু পরে আমরা আমাদের মূল কর্মকাণ্ডে চলে যাচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা নিতে যাবেন, আপনাদের সেখানে একটু আপ্যায়নের ব্যবস্থা আমরা করেছি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন